একটা সম্পর্ক খুব কম সময়েই দুইজন মানুষের জন্য ভাঙে। বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় তৃতীয় ব্যক্তির কারণে। সম্পর্ক ভাঙার ক্ষেত্রে এই তৃতীয় ব্যক্তি বা ব্যক্তিরাই এখানে ইবলিসের ভূমিকা পালন করে। আমি বা আপনি যতই ইবলিসের হেদায়েত চাই না কেন, ততক্ষণ পর্যন্ত ইবলিস হেদায়েতপ্রাপ্ত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার রব চাইবে। ইবলিস কিন্তু তার কৃতকর্মের জন্য কখনো অনুশোচনা করে না, কিন্তু উপরে যিনি বসে আছেন তার কাছে সমস্ত কিছুর হিসাব আছে। একটা সম্পর্ক থেকে যখন বের হয়ে আসবেন, কখনোই হতাশ হয়ে কষ্ট নেবেন না। সব সময় ভরসা রাখবেন সৃষ্টিকর্তার উপরে, কারণ তিনিই উত্তম ফয়সালাকারী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার গত ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে আপু তুমি এত আস্তে কথা বলছো কেন, তোমার কি মন খারাপ না শরীর খারাপ? আসলে কোনো একটা ভিডিওতে যদি একটু আস্তে কথা বলি বা কথার মধ্যে একটু মশলাপাতি কম দেই, তাহলে কিন্তু সেটা আমার আপুরা টুস করে ধরে ফেলে। আসলে শরীর মন দুটোই ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু পারিবারিকভাবে একটু ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম আমার বাসায় বর্তমানে অনেক মানুষ, তো এত মানুষ যখন বাসায় থাকে তখন কিন্তু ভয়েস দেওয়াটা একটু প্রবলেমের হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। রাতের বেলা হাতের কাজ যতটা গুছিয়ে রাখি, প্রতিদিন কিন্তু একভাবে গুছিয়ে রাখা সম্ভব হয় না, কিছুটা কাজ হাতে থেকেই যায়। তো সকালবেলা কিচেনে ঢুকেই কিন্তু সরাসরি নাস্তা বানানোর কাজে হাত দেওয়া যায় না, সেই কিচেনে টুকিটাকি কাজগুলো শেষ করে নিতে হয়। রাতে ধুয়ে রাখা প্লেট গ্লাসগুলো জায়গাটা জায়গায় রাখতে হয়, কিচেন কাউন্টার টপটা ক্লিন করতে হয়, এরকম কিন্তু আরও অনেক কাজ থাকে। গতকাল রাতে আমি চিকেন রান্না করেছিলাম, তো রাতের বেলা চিকেন দেখে সাফানের বাবা বলেছিল সকালবেলা খিচুড়ি রান্না করতে। যেহেতু বাসায় এখন বর্তমানে অনেক মানুষ, তো এত মানুষের জন্য রুটি বা পরোটা একসঙ্গে বানানো তো খুব কষ্টকর। তো সেগুলো যদি বানাতে যাই আমার তো নাকের পানি চোখের পানি এক হয়ে যাবে। কিছুক্ষণ বানানোর পর একেবারে ফোঁস করতে থাকবো। তো সেই কথা চিন্তা করেও হয়তো বা সাফানের বাবা বলেছে যে আজকে সকালে খিচুড়ি রান্না করো। আসলে ঘরের লোক যে সবসময় বউর কথা চিন্তা করে না, বিষয়টা কিন্তু এমন না। মাঝে মাঝে কিন্তু তারাও আমাদের আয়েশ দেয়। আবার মাঝে মাঝে এমন হয় ভেজালের মধ্যে একেবারে ভেজাল নিয়ে আসে, যেমন শীতের মধ্যে এক গাঁটটি করে ছোট মাছ নিয়ে আসা, আবার অতিরিক্ত গরমের মধ্যে গরুর মাংসের কালা ভুনা খেতে চাওয়া। তো মাঝে মাঝে ওই সময়টাতে কিন্তু মনে চায় যে মাংসের সাথে নিজের জীবন জানকেও ভুনা করে ফেলি। ভিডিওটা যারা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে আমার শোকেসটা আমি কোথা থেকে নিয়েছিলাম। তো আপু, আমার এই শোকেসটা কিন্তু আমি রিগাল থেকে নিয়েছিলাম। আমি যেহেতু ছোট মাছ খেতে খুবই পছন্দ করি, তো আমাদের বাসায় কিন্তু কম বেশি সব সময় ছোট মাছ নিয়ে আসা হয়, কিন্তু একসাথে যে অনেক বেশি নিয়ে আসা, এই ভুলটা সাফানের বাবা খুব কম করে। বড় মাছগুলো বেশিরভাগ বাজার থেকেই কেটে আনা হয়, কিন্তু ছোট মাছগুলো কিন্তু বাসায় কাটা হয়। তো একসাথে অনেক ছোট মাছ কাটা কিন্তু আসলেই কষ্টের। আব্বা সকালবেলা পাঁচমিশালি কিছু ছোট মাছ এনেছে, সাথে কিছু মলা মাছও এনেছে। তো এগুলো আমি প্রতিদিন যতটুকু করে আমার লাগবে ততটুকু করে ছোট ছোট বক্সে ভরে রাখবো। তো ছোট মাছ তো খেতে ভালো লাগে, কিন্তু বেশি দিন ফ্রিজিং করে রাখলে দেখবেন যে সেটাতে একটা শুটকি গন্ধ ছাড়ে বা খেতে ভালো লাগে না, অনেক সময় শক্ত হয়ে যায়। এই ধরনের প্রবলেম যারা ফেস করেন তারা কিন্তু আমার টেকনিকটা ফলো করতে পারেন। এটা কিন্তু আমি সবসময় করি। যখনই বাসায় ছোট মাছ নিয়ে আসা হয়, এরকম ছোট ছোট বক্সের মধ্যে ভরে পর্যাপ্ত পানি দিয়ে মাছগুলো ডুবিয়ে রাখি। পানির ভেতরে ছোট মাছগুলো যদি এরকম ডুবিয়ে বরফ করে রাখা হয়, আমি দেখেছি 1 থেকে 1.5 মাস পরেও যদি আপনি ছোট মাছ বের করে নিয়ে আসেন ফ্রিজ থেকে, সেটা কোনো শক্ত ভাবও থাকে না, আবার কিন্তু কোনো গন্ধও থাকে না। আসলে আমাদের মেয়েদের প্রত্যেকেরই কিছু না কিছু নিনজা টেকনিক জানা থাকে, যেগুলো ফলো করে আমরা সংসারটাকে টিপটপ করে রাখতে পারি।
হাতে যেদিন বাড়তি কাজ থাকে সেদিন কিন্তু রান্নায় অলসতা করলে চলে না, খুব তাড়াতাড়ি রান্নার কাছে আসতে হয়। তো আজকে যেহেতু আমার হাতে বাড়তি কাজ আছে, আমার বেডরুমের যে কার্পেটটা সেটা আমি খুব সহজে কিভাবে ক্লিন করি সেটা আপনাদের দেখাবো। আমার কাছে মনে হয় ময়লার কাজগুলো রান্নার পরে করে নেওয়াই ভালো, কারণ ময়লা গায়ে নিয়ে কিন্তু রান্না করতে তৃপ্তি লাগে না। আবার কাজটা সব শেষ করে শুধু গোছল করে নেওয়া যায়। তো রান্না শুরুতেই আজকে আপনাদের সাথে বোম্বাই মরিচের খালাতো বোনকে পরিচয় করিয়ে দেই। এই যে ছোট ছোট মরিচ, এগুলো আমাদের বাড়ি থেকে আনা হয়েছে। এত পরিমাণ ঝাল, আমি প্রথম দিন রান্নায় দিয়ে তো একেবারে বুঝতে পারিনি, স্বাভাবিক মরিচের মতোই দিয়েছিলাম। পরে দেখছি ঝালে একেবারে খাওয়া যাচ্ছে না। তো নতুন গৃহিণী আপুদের বলছি, বোম্বাই মরিচের খালাতো বোনকে যখন তরকারিতে ইউজ করবেন একটু সাবধানে ইউজ করবেন, এগুলো কিন্তু এক একটা আগুন। রিজিক অনেক বড় বিষয়, আমরা কিন্তু চাইলেও আমাদের রিজিকের বাইরে যেতে পারবো না। আমার রিজিক আজকে যেখানে আছে কোনো না কোনো ভাবে আমি হয়তোবা সেখানে পৌঁছে যাব, বা রিজিকে থাকা জিনিসগুলো আমার কাছে চলে আসবে। তো আজকে আসলে একরকম ভাবে রান্না করতে গিয়ে অন্যভাবে রান্না করেছি। হুট করে বাসায় আরও মেহমান চলে এসেছে। মূলত বর্তমানে আমার বাসায় আমার নানি শাশুড়ি আছে। তো নানি শাশুড়িকে দেখার জন্য সাফানের বাবার মামাতো ভাইরা আবার এসেছে, আবার আমার যে ননা সোনার ছেলে মেয়েরা এসেছে, ননাস এসেছে। ওরা কিন্তু আসলে হুট করে এসেছে, আর অনেক কিছু যে রান্না করব সেই সময়টাও এখন হাতে নেই। তো চিন্তা ভাবনা করেছি আজকে ডাল ভাত দিয়েই মেহমানদারি করব। ছোট মাছের সাথে একটা বড় কাতলা মাছ আনা হয়েছিল, তো সেটাই রান্না করব। মেহমানদের জন্য হয়তোবা টেবিল ভর্তি করে অনেক অনেক বেশি কিছু দিয়ে টেবিল সাজাতে পারি না, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করি। আসলে মেহমান আপ্যায়ন করতে বা মেহমানের জন্য রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে একজন সাধারণ দর্শকের অসাধারণ কমেন্ট পড়ব। আপু আমার অনেকগুলো ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম আপু, তোমার চূড়া দেখে আমি তো একেবারে ফিদা হয়ে গেলাম। এখন কি করব তাড়াতাড়ি বলো। তোমার চুলাটার নাম, রোল নাম্বার সব কিছু বলবে। তুমি বর্তমানে কোথায় থাকো সেটা বলবে। আপু কমেন্টের ব্যাপারে আমি ভীষণ রকম সচেতন, বানান ভুল হলেও আমি সেটা ঠিক করে নেই। আমার মনে হয় কমেন্ট হলো ব্যক্তিত্বের পরিচয়। কাউকে একটা ভালো কমেন্ট করলে তার পোস্টটা যেমন আলোকিত হয়, তেমনি সেই আলোর রশ্মি কিন্তু নিজের উপরেও খানিকটা পড়ে, অর্থাৎ ওই ব্যক্তিত্বটা সবার চোখে লাগে। আর তাছাড়া তুমি তো নিজে থেকে আলোকিত। আপু ভালো থেকো। তো তাহমিনা আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ভিডিওতে কমেন্ট করার জন্য। এখানে একটা মজার কথা শেয়ার করে নেই। এই যে আমার আম্মা যান সকালবেলা দাদা ভাইয়ের সঙ্গে নিচে গিয়ে একটা ডুগডুগি কিনে নিয়ে এসেছে। তো এটা এরকম ভাবে সারাক্ষণ বাজাচ্ছে, কান একেবারে ঝালাপালা হয়ে যাওয়ার অবস্থা। তো তাকে যখন বলছি মা তুমি এটা আর বাজিও না, একটু পরে বাজাও, তো সে বলছে আচ্ছা মা এটা আমি এখন রেখে দিচ্ছি, বাজাবো না, তুমি আর বাবা যখন ঘুমাবে তখন আমি বাজাবো, ঠিক আছে? তো ওর কথা শুনে আমার এত হাসি পাচ্ছিল, কি জবাব দিব বুঝতে পারছি না। ভিডিও করার সময় কিন্তু প্রায় সময়ই আমার সাথে থাকে, আমাদের কিন্তু টুকটাক অনেক গল্প হয়। যেহেতু ভিডিওতে খুব একটা র ভয়েস রাখা হয় না, তো সেই জন্য কিন্তু আপনারা শুনতে পান না। আমার ভিডিওতে তাহমিনা আপু যে কমেন্টটা করেছেন একজন সাধারণ দর্শক হিসেবে, তো সাধারণ দর্শকরা কিন্তু এইভাবে সবাই চিন্তা করে না। আমরা কিন্তু নেগেটিভিটিটাকে খুব বেশি প্রায়োরিটি দেই। আমরা কোথায় যেন অন্যকে একটু উৎসাহ দেওয়ার বিপরীতে মানুষের ভুল ধরাই ব্যস্ত। কারো কমেন্ট সেকশনে গিয়ে টুস করে একটা গালি দিতে পারলেই মনে করি যে আমরা খুব ভালো কাজ করে ফেলেছি। আপু যে কথাটা বলেছে এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি। আজকে যে কমেন্টটা আপনি আমার কমেন্ট বক্সে করছেন, আপনার পাশাপাশি আরো 10 জন মানুষ কিন্তু সেই কমেন্টটা দেখছে। এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র কমেন্ট পড়ার জন্য ভিডিওতে আসে। তো এই কথাটা কিন্তু ব্লগারদের জন্য প্রযোজ্য। তো যখন আপনি কারো ভিডিও দেখে গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনার চ্যানেলে গিয়েও কিন্তু কেউ কেউ ভিজিট করবে। নতুন অবস্থায় কিন্তু এই জিনিসটা খুব কাজে লাগে। আর তাহমিনা আপু, আমার চুলার নাম, ঠিকানা, রোল নাম্বার নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তুমি একটু কষ্ট করে সেই ভিডিওটা দেখে নিও। আর আমি বর্তমানে টাঙ্গাইলে থাকি আপু।
ওয়াশি ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আমি একজন তোমার নীরব দর্শক। সব সময় তোমার ভিডিওগুলো দেখে মনে মনে অনেক হাসি, আবার ভাবতে থাকি এত কথা বলতে পারো কিভাবে। তোমার কথা ও কণ্ঠ অনেক মিষ্টি, তুমি অনেক গুণবতী, বুদ্ধিমতী। শুভকামনা সব সময় তোমার জন্য। ছোট্ট পাখিটার জন্য অনেক অনেক আদর রইল আপু, ভালো থেকো। আসলে এরকম নীরব দর্শক কিন্তু অনেকেই আছেন যারা সব সময় ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। তো আপু আপনাকে অনেক অনেক ভালোবাসা ভিডিও দেখে কষ্ট করে কমেন্ট করার জন্য। তো মাঝে মাঝে কমেন্ট করলে কিন্তু কমিউনিকেশনটা খুব ভালো থাকে, বিশেষ করে আমার নিজের কাজ করার আগ্রহটা অনেক বেড়ে যায়। তো এই যে আমি চিচিঙ্কা ভাজির মধ্যে ডিম ভেঙে দিচ্ছি, তো ডিম ভেঙে দেওয়ার সময় আমার খোসা ভেঙে পড়বে, এটা আমার রান্নাগত অভ্যাস। তো সেই জন্য আমি কিন্তু সবসময় সতর্ক থাকি, কোনো কারণে যদি এই খোসাটা থেকে যায় তো পরবর্তীতে গিয়ে সেই খোসাটা কিন্তু সাফানের বাবার প্লেটেই পড়বে। তো যদি এরকম ডিমের খোসা থাকে বা খাবারে যদি কোনো কারণে চুল থাকে, সেটাও কিন্তু বাসার আর কারো প্লেটে যাবে না, সেটা যাবে সাফানের বাবার প্লেটে। তো যাই হোক, এই ছিল আমার মেহমানদের জন্য ডাল ভাতের আয়োজন। কিচেনের কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, রান্নাও শেষ হয়ে গেছে। তো এখন যেহেতু আমি গোসল করব, তার আগে আমি আমার বেডরুমের যে কার্পেটটা আছে সেটা ক্লিন করে ফেলবো। অনেকেই কিন্তু ঘরের মধ্যে কার্পেট বিছাতে চান না বা বিছাতে ঝামেলা মনে করেন, যে ধুলাবালি হবে বা এটা পরিষ্কার করা খুব ঝামেলা। তো কিছু কিছু টেকনিক ফলো করে নিলে কিন্তু এটা ক্লিন করা খুব একটা ঝামেলা না। আবার আসছে শীতে এই জিনিসটা কিন্তু খুব কাজে দেয়। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের বাসায় কিন্তু কার্পেটটা বেশি ময়লা হয়, অনেক সময় খাবার টাবার পড়ে যায়। আবার জীবনের চরম সঙ্গী যে চুল, সেটা কিন্তু কার্পেটের সাথে তার খুব বেশি বন্ধুত্ব, মানে ময়লার থেকে চুল আটকে থাকে বেশি। তো পরিশ্রম ছাড়া নিনজা টেকনিক ফলো করে কিভাবে কার্পেট থেকে চুল ক্লিয়ার করতে পারবেন সেটাই শেয়ার করছি। এখানে আমি একটা ময়লা চিরুনি নিয়েছি, এটা দিয়েই আমি কার্পেট বা পাপোশ এই সব জিনিস ক্লিন করি যদি চুল আটকে যায়। চিরুনি দিয়ে যদি এরকম করে ঘষতে থাকেন তাহলে কিন্তু এই চিরুনির মধ্যে চুলগুলো আটকাতে থাকবে। আলগা যে ময়লাগুলো পড়ে থাকে সেগুলো উঠানোর জন্য যদি ব্রাশ দিয়ে খুব বেশি ঘষা মাজা করতে থাকেন তাহলে কিন্তু একটা সময় ম্যাট থেকে বুটি উঠতে থাকবে। তো চিরুনি দিয়ে এই কাজটা করলে হয় কি, আর বুটি ওঠার কোনো চান্স থাকে না। আবার খুব সুন্দর করে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু উঠিয়ে ফেলা যায়। একটা জিনিস সুন্দর রাখতে, পরিষ্কার করতে গিয়ে যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু নিজের কাছে খারাপ লাগে। তো ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ম্যাটটাতে কত চুল জমেছে, আসলে চুল পড়তে পড়তে মাথা ক্লিয়ার হয়ে যাওয়ার অবস্থা। তো এইভাবে চিরুনি দিয়ে ঘষে ঘষে যে ম্যাটের মধ্যে আলগা ময়লা বা চুল ছিল সেগুলো কিন্তু আমি সবই ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু ম্যাটের উপরে কোনো আলগা ময়লা নেই। এই ময়লাগুলো ক্লিন করে নেওয়ার পর আমি কিন্তু পরবর্তী ধাপে যাব। আমার কাছে মনে হয় একটা ময়লা জিনিস বছরে একবার ঘষে মেজে হাতের 12টা বাজিয়ে পরিষ্কার করে নতুন করার চেষ্টা করার থেকে রেগুলার বেসিসে যদি কিছু টেকনিক ফলো করে তাহলে কিন্তু হাতের আর 12টা বাজে না, জিনিসটাও ভালো থাকে। তো এখানে আমি কিছু পানি নিয়েছি, 2টা আমি সানসিল্ক শ্যাম্পু দিয়েছি, সাথে অল্প একটু আমি ডেটল দিয়েছিলাম। খুব বেশি ময়লা জিনিস যখন বছরে একবার ক্লিন করে সেটা ঘষা মাজা করতে যান সেটা কিন্তু খুব বেশি কষ্টকর হয়ে যায়, প্রেশার পড়ে নিজের উপর। কার্পেট কিন্তু প্রতিদিন কারো পক্ষে এভাবে ক্লিন করা সম্ভব না, অনেক সময় হাতে সময়ও থাকে না। কিন্তু 15 দিনে একদিন বা মাসে একদিন যদি এরকম আপনি ড্রাই ওয়াশ করে নেন তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকবে। আবার ধুলাবালির যে প্রবলেমটা এটাও কিন্তু অনেক কম হবে। টাওয়েলটা কিন্তু আমি একেবারে শুকনা করে চিপে নেইনি, আমি কিন্তু এটা পানি পানি অবস্থায় রেখেছিলাম, মানে ড্রাই ওয়াশ করার জন্য যেভাবে ভেজা রাখতে হয় সেরকম রেখেছিলাম। একবার কার্পেটটা ক্লিন করে নেওয়ার পর আমি কিন্তু সেকেন্ড টাইম আবার এটা আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি। তো যেখানে একটু বেশি ময়লা আছে সেখানে 2 হাত দিয়ে একটু চেপে চেপে ঘষা দিলেই দেখবেন যে ময়লাগুলো চলে আসছে। তো এভাবে যদি কার্পেট ক্লিন করা হয় তাহলে কিন্তু এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এটা ঘরের ভেতরে যে ফ্যানের নর্মাল বাতাস সেই বাতাসে এটা একেবারে ড্রাই হয়ে যাবে। কিছুক্ষণ এরকম ঘষা মাজা করলেই আপনি কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন, এই তাওয়ালের মধ্যে ধুলাবালি অনেকটা আটকে যাবে। অনেকেরই ঠান্ডা বা অ্যালার্জির প্রবলেম থাকে,
তো ঘরের সৌন্দর্য বাড়াতে গিয়ে কার্পেটের মধ্যে যখন অনেক বেশি ধুলা থাকে তখন কিন্তু সেখান থেকেও ঠান্ডার প্রবলেমটা বেড়ে যায়। তো আমি বলবো না সবসময়ই এইভাবে কার্পেটটা ক্লিন করে নিতে। যখন ডিপ ক্লিন করবেন তখন অবশ্যই বেশি করে পানি দিয়ে হুইল পাউডার দিয়ে ঘষা মাজা করে তারপর কার্পেটটা ক্লিন করবেন। ভিডিওটা যদি কারোর জন্য একটু হলেও উপকারী হয় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।